Hi student, welcome to Chemistry Power Classroom. I am Prakash Poria. আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে SN2 এর প্রপার্টিগুলো ডিসকাস করেছিলাম। আজকে আমি তোমাদেরকে SN1 এর প্রপার্টিগুলো ডিসকাস করব। আচ্ছা, SN1 এর প্রপার্টি পড়ার আগে তার আগে একটা রিঅ্যাকশন লিখেছি দেখো। এখানে লিখেছি আমি CH3 CCl। এটাকে বলা হয় টার্ট বিউটাইল ক্লোরাইড। এই টার্ট বিউটাইল ক্লোরাইডকে আমি কি করলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH দিয়ে ট্রিট করলাম। আফটার ট্রিট আমরা কে পেলাম এখানে CH3 COH, টার্ট বিউটাইল অ্যালকোহল প্লাস পটাশিয়াম ক্লোরাইড। ওকে, দেন দেখো তোমরা এখানে ক্লোরিনটাকে রিপ্লেস করে তার পজিশনে কি এসেছে, এখানে OH এসেছে। তাহলে বলতে পারি দিস রিঅ্যাকশন ইজ দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশনের আন্ডারে আমরা টোটাল 5 পার্ট পড়েছিলাম। আউট অফ 5 পার্ট এই রিঅ্যাকশনটা ফলো করবে অ্যাকচুয়ালি SN1 মেকানিজম। এবার SN1 মেকানিজমটা কেন ফলো করবে তার জন্য তোমাদেরকে SN1 মেকানিজম বা প্রপার্টি গুলো আমাকে ডিসকাস করতে হবে। আচ্ছা, SN1 এটা মিনিংটা আগে দেখো। S মিনস কি হয় সাবস্টিটিউশন, N মিনস কি হয় নিউক্লিওফিলিক, 1 মিনস কি হয় ইউনিমলিকুলার। তাহলে SN1 মিনস সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার। দেখো সেটা লিখেছি এখানে SN1 মিনস কি সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার। ওকে, নেক্সট চলে আসবো তোমার কি না কোন একটা স্পেসিফিক রিঅ্যাকশনের রেট অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করবে না রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্ট স্পিসিস এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে এই রিঅ্যাকশনটা দেখো এখানে কি লিখেছি CH3 CCl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এটা কি বললাম, এই স্পিসিসটাকে বলা হয় কি সাবস্ট্রেট স্পিসিস, এটা কি বলা হয় নিউক্লিওফাইল। ওকে, এই রিঅ্যাকশনের রেট SN1 রিঅ্যাকশন যখন ফলো করে কোন একটা স্পেসিফিক রিঅ্যাকশন, দেন এই রিঅ্যাকশনের রেট কার উপর ডিপেন্ড করবে অনলি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, নট নিউক্লিওফাইল। আমরা SN2 তে কি পড়েছিলাম, বোথ সাবস্ট্রেট আর নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে রেট, বাট ইন কেস অফ SN1 রিঅ্যাকশন রেট অফ দিস রিঅ্যাকশন only depends upon the concentration of the substrate species। কেন সাবস্ট্রেট স্পিসিস এর উপর ডিপেন্ড করবে একটু পরে ডিসকাস করছি, জাস্ট একটু দেখে রাখো। the rate of this reaction is directly proportional to the substrate concentration। দেখো লিখেছে এখানে rate of this reaction is directly proportional to the substrate concentration। দেখো কনসেন্ট্রেশনটাকে উইথিন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি। দেন এই প্রপোর্শনাল টার্ম তুলতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, তাহলে লিখলাম R equal to K into substrate। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে ইন কেস অফ SN1 reaction rate of this reaction depends on the only the concentration of the substrate। ওকে, নেক্সট চলে আসবে তোমরা সেম ওয়েতে কেমিক্যাল কাইনেটিক্স এর আরেকটা টপিক পড়বে, আর দুটো টপিক পড়বে মলিকিউলারিটি আর অর্ডার। এখানে জাস্ট একটু ইনফরমেশনটা দেখে রাখো। দেখো আমি যখন SN1 বলেছিলাম কি বলেছিলাম, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার। ওকে, তাহলে রিঅ্যাকশনের মলিকিউলারিটি কি আসবে, অফকোর্স মলিকুলারিটি ইউনিমলিকুলার রিঅ্যাকশন হবে। ওকে, দেখো লিখেছি এখানে ইউনিমলিকুলার রিঅ্যাকশন। নেক্সট দেখো অর্ডার, রিঅ্যাকশনের অর্ডার কি লিখেছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। দেখো বোথ কিন্তু 1, ইউনিমলিকুলার এটাও 1, ফার্স্ট অর্ডার এটাও কিন্তু 1। তাহলে মলিকুলারিটি অর্ডার বোথ আর 1। তোমরা বলবে স্যার কি দুটো কি সেম জিনিস, না মলিকুলারিটি অর্ডারের মধ্যে হিউজ ডিফারেন্ট রয়েছে, ওটা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে ডিটেইলসে ডিসকাস করব। জাস্ট দেখে রাখো বোথ কখন 1 হবে না কোন একটা স্পেসিফিক রিঅ্যাকশনের রেট যখন অনলি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করবে, দেন order of this reaction will be the 1 and molecularity will be the unimolecular reaction, that is the 1 আসবে। ওকে, অনলি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করেছে বলে। নেক্সট চলে আসবো, তুমি দেখো এই রিঅ্যাকশন যখন আমি লিখলাম, এই রিঅ্যাকশনে বলেছিলাম রেটটা কার উপর ডিপেন্ড করেছে, অনলি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করেছে, নট নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর কিন্তু ডিপেন্ড করছে না। দেখো এটা লিখেছি রেট অফ দিস রিঅ্যাকশন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করেছে। দেন আমি কি করলাম, রেট এই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা যদি চেঞ্জ করি, এই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি চেঞ্জ করি, দেন কি আসবে, রেট অফ দিস রিঅ্যাকশন উইল চেঞ্জেস। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে আমি 2 টাইম করলাম, রেট অফ দিস রিঅ্যাকশন কি আসবে, অফকোর্স 2 টাইম, কেন ডাইরেক্টলি প্রপোর্শনাল। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে যদি হাফ করি, দেন রেট অফ দিস রিঅ্যাকশন কি হবে, উইল বি দ্য হাফ। ওকে, কেন রেট অফ দিস রিঅ্যাকশন ডিপেন্ডস অন দ্য অনলি কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট।
On changing the concentration of the substrate, rate of this reaction will also changes. If the concentration of the substrates become 2 times, then rate of this reaction will also become 2 times. If the substrate concentration become half, rate of this reaction become half. নেক্সট দেখো এই রিঅ্যাকশনের সাবস্টেট, অনলি সাবস্টেট, কিন্তু এখানে কি নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে? অফকোর্স করছে না, দেখো এখানে নেই নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন মে বি হাই, nucleophile concentration may be mild concentration, the rate of this reaction having no impact. Okay, কেন nucleophile তো উপর ডিপেন্ড করছে না। In both high concentration or low concentration of the nucleophile, rate of this reaction having no impact পড়বে না এখানে। তাহলে কি আসবে সেটা লিখেছি দেখো, nature of the nucleophile favor by both high concentration or low concentration nucleophile. Okay, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর তো ডিপেন্ড করছে না রেট। ওকে, ইনফরমেশনটা দেখে রাখবে। নেক্সট ইনফরমেশনটা কি, নেক্সট যে ইনফরমেশনটা রয়েছে না, দেখো এখানে যে রিঅ্যাকশনটা লিখেছিলাম, এখানে কে লিভ করেছে? এখানে ক্লোরিনটা লিভ করেছে। ক্লোরিনটাকে রিপ্লেস করে তার পজিশনে কে অকুপাইড করেছে? এখানে OH গ্রুপটা অকুপাইড করেছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে যে লিভ করে সেটা কি বলেছিলাম লাস্ট ক্লাসে? তাকে বলে লিভিং গ্রুপ। যে এন্টি নেয় সেটাকে নরমালি নিউক্লিওফাইল, তাই না? এই লিভিং গ্রুপ হিসাবে নরমালি আমাদের কাদেরকে ট্রিট করব না, হ্যালোজেন যে গ্রুপগুলো রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা লিভিং গ্রুপ হিসেবে ট্রিট করব। এবার লিভিং গ্রুপের লিভিং এবিলিটি যত হাই আসবে, রেট অফ দিস রিঅ্যাকশন উইল বি হাই। ওকে, ইজিলি লিভ করবে লিভিং গ্রুপ, নিউক্লিওফাইলটা ইজিলি এন্টি নিতে পারবে। এবার লিভিং এবিলিটি কোন হ্যালোজেনের সব থেকে হাইয়েস্ট সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, এই বন্ডটা যত ইজিলি ব্রেক হবে তত ইজিলি তো হ্যালোজেন গুলো লিভ করবে, তাই না? এবার এই বন্ডটা কখন ইজিলি ব্রেক হবে? যে এই বন্ডটা যত ইজিলি, মানে এই বন্ডটা যত ইজিলি উইক হবে, মানে মোর উইক হবে, যত মোর উইক হবে তার লিভিং এবিলিটি তত হাই আসবে। এবার কোন হ্যালোজেনের ক্ষেত্রে বন্ডটা উইক হবে? না, মনে রাখবে না, আয়োডিনের ক্ষেত্রে কি হয় না, এই বন্ডটা উইক হয়। দেন কি আসবে? ব্রোমিন, দেন ক্লোরিন, সব থেকে লিস্ট আসবে তোমার ফ্লোরিন। কেন? ফ্লোরিনটা মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস। দেন আর ফ্লোরিনের সঙ্গে যে কার্বনের বন্ডটা রয়েছে এফেক্টিভ ওভারল্যাপ হয়। ডিউ টু এফেক্টিভ ওভারল্যাপ এই বন্ডটা স্ট্রং হয়, ইজিলি ব্রেক হয় না। আর ইজিলি যদি বন্ড না ব্রেক হয়, ইজিলি লিভ করতে পারবে না, আর লিভিং এবিলিটিটা ডিক্রিজ করবে, তাই না? তাহলে সব থেকে হাইয়েস্ট লিভিং এবিলিটি কি রয়েছে? আয়োডিন। তো এটাকে আমি অরবিটাল ফর্মেটে ডিসকাস করছি। তাহলে এখানে কার সাথে বন্ডটা ফর্ম করবে? হ্যালোজেন গুলো। কার্বন, কার্বনের কোন অরবিটালে ইলেকট্রন গুলো বন্ডে পার্টিসিপেট করবে? অফকোর্স পি অরবিটাল। হ্যালোজেনের পি অরবিটাল রয়েছে। এখানে আমরা কি জানি, টপ থেকে বটমের দিকে মুভ যদি করি কোন একটা স্পেসিফিক গ্রুপে টপ টু বটম, দেন সাইজ ইনক্রিজ করে। গ্রুপ নাম্বার 17 যেটা রয়েছে, গ্রুপ নাম্বার 17 এ কে থাকে? হ্যালোজেন। কে থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। টপ টু বটমের দিকে মুভ করলাম, টপ টু বটম মুভ করলে কি সাইজ ইনক্রিজ। সাইজটা ইনক্রিজ করবে এখানে। নেক্সট দেখো এখানে আমি কি করলাম, কার্বন অ্যাটম নিয়েছি, আউটার মোস্ট সেল ইলেকট্রনটা পি অরবিটালে থাকে, পি অরবিটালে সেফ। কার্বন হ্যাভিং দ্য সেম সাইজ ইন অল কেস। টপ টু যখন বটমের দিকে মুভ করলাম সাইজ ইনক্রিজ করছে। দেখো ক্লোরিন হ্যাভিং দ্য নিয়ারলি সেম সাইজ, সেম সাইজ হওয়ার জন্য দেখো ওভারল্যাপিং জোনটা এখানে কি রয়েছে? হাইয়েস্ট রয়েছে। এই ওভারল্যাপিং জোন যত হাইয়েস্ট আসবে তখন বন্ডটা স্ট্রংগেস্ট হবে। স্ট্রং হওয়া মানে ইজিলি লিভ করতে পারবে না, তখন আসবে লিভিং এবিলিটিটা ডিক্রিজ করবে। দেন দেখো ক্লোরিনের দিকে মুভ করলাম, সাইজটা ইনক্রিজ করবে। সাইজটা ইনক্রিজ করলে দেখো এখানে ওভারল্যাপিং জোনটা কিন্তু ডিক্রিজ করছে এখানে ক্লোরিন। ব্রোমিনে দেখো এখানে আরো ইনক্রিজ করবে, ওভারল্যাপিং জোনটা ডিক্রিজ করবে এখানে। আয়োডিনের ক্ষেত্রে আরো ইনক্রিজ করবে। দেখো টপ টু যখন বটমের দিকে মুভ করলাম, ডিউ টু দ্য ইনক্রিজ ইন সাইজ অফ দ্য হ্যালোজেন, দেয়ার ওভারল্যাপিং জোন between the p orbital of carbon atom decreases. as a result, overlapping zone যত ডিক্রিজ করবে
দেন কি আছে, বন্ডটা উইক হবে, আর বন্ড উইক হওয়া মানে কি লিভিং এবিলিটিটা ইনক্রিজ করবে। তাহলে হাইয়েস্ট লিভিং এবিলিটি কার হবে, অফকোর্স আয়োডিন, আফটার দ্যাট ব্রোমিন, দেন ক্লোরিন, লিস্ট উইল বি দা ক্লোরিন। ওকে, দেখো সেটা লিখেছে এখানে, লিভিং এবিলিটি অফ ডিফারেন্ট হ্যালোজেন আয়োডিন, আফটার দ্যাট ব্রোমিন, দেন কি আসবে ক্লোরিন, লিস্ট উইল বি দা ক্লোরিন। ওকে, ব্যাস নেক্সট ইনফরমেশন যেটা রয়েছে এটা পয়েন্ট নাম্বার 6। নেক্সট হলো যে পয়েন্ট নাম্বার 7, রিঅ্যাক্টিভিটি অফ দ্য ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড। এই কনসেপ্টটা কিভাবে দেখবে, রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড। দেখো আচ্ছা, এখানে একটা ইনফরমেশন বলে রাখি যেটা পরে এখানে ডিসকাস করবো। রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি ডবল স্টেপ রিঅ্যাকশন, দেখো এটা লিখেছি, নাম্বার অফ দ্য স্টেপ ডবল স্টেপ রিঅ্যাকশন। স্টেপ 1 কি আসবে না, লিভিং গ্রুপ লিভ অটোমেটিক্যালি টু ফর্ম দ্য কার্বোক্যাটায়ন, লিভিং গ্রুপ অটোমেটিক্যালি লিভ করবে, কার্বোক্যাটায়ন ফর্ম করবে, এটা স্টেপ নাম্বার 1। আর স্টেপ নাম্বার 2 তে কি আসবে, নিউক্লিওফিলিক অ্যাটাক টেক প্লেস ফ্রম দ্য বোথ সাইড অফ দ্য কার্বোক্যাটায়ন। ডিটেলসে ডিসকাস করবো, জাস্ট দেখে রাখবে। তাহলে স্টেপ 1 কি হয়, লিভিং গ্রুপটা অটোমেটিক্যালি লিভ করে কার্বোক্যাটায়নটা ফর্ম করে। ওকে, দেন দেখলাম এখানে আমি অ্যালকাইল হ্যালাইড, যখন এই পয়েন্টে আসো দেখো পয়েন্ট নাম্বার 7 লিখেছি, রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড। হাইয়েস্ট রিঅ্যাক্টিভিটি অর্ডার কার রয়েছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, লিস্ট উইল বি দ্য মিথাইল গ্রুপ। তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হাইয়েস্ট রিঅ্যাক্টিভিটি অর্ডার কেন সেটা নিয়ে ডিসকাস করছি। আরেকবার বলছি পয়েন্টটা, স্টেপ 1 কি হয়, লিভিং গ্রুপ লিভ করে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে। ওকে, এই জিনিসটা মনে রাখো। তাহলে এখানে দেখো, এখানে নিয়েছিলাম আমি CH3 CCl, টার্ট বিউটাইল ক্লোরাইড। আচ্ছা, তার আগে একটা বলে রাখি যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি কনসেপ্টটা কি মনে রাখবে। কোন একটা স্পেসিফিক কার্বন যখন অ্যাডজেসেন্ট অনলি সিঙ্গেল কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে তখন সেই কার্বনের ডিগ্রি হয় 1 ডিগ্রি। অ্যাডজেসেন্ট যখন 2 কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে তখন ডিগ্রিটা আসবে 2 ডিগ্রি। অ্যাডজেসেন্ট 3 কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে ডিগ্রি হয় 3 ডিগ্রি। ওকে, আর রিঅ্যাক্টিভিটি অর্ডার বললাম কার হাইয়েস্ট হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে যে কার্বনটা রয়েছে দেখো, এটা আমি লিখছি এখানে CH3CCH3Cl, টার্ট বিউটাইল ক্লোরাইড। এই কার্বনটা হ্যালোজেন যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, এই কার্বন অ্যাডজেসেন্ট 1 2 3 তিনটা কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাই না? তাহলে কার্বনের ডিগ্রি কত হবে, অফকোর্স 3 ডিগ্রি। ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন বললাম যে ডবল স্টেপ রিঅ্যাকশন, স্টেপ 1 এ লিভিং গ্রুপটা ইটসেলফ লিভ করে কার্বোক্যাটায়নটা ফর্ম করে। তাহলে ক্লোরিনটা যখন এটা লিভ করবে এখান থেকে, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস দ্যান কার্বন, তাহলে 2 ইলেকট্রন নিয়ে এখান থেকে লিভ করবে, তাহলে কার্বোক্যাটায়ন ফর্ম করবে, পজিটিভ চার্জটা কার্বনের উপর ফর্ম করবে, তবে সেটা লিখছে এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করেছে। নেক্সট চলে আসলাম, এই যে কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে এটা স্টেবিলিটি কি করবে, স্টেবিলিটি ডিপেন্ড করবে হাইপার কনজুগেশনের উপর ডিপেন্ড করবে। ওকে, এটা ডিটেলসে পরে ডিসকাস করছি, জাস্ট দেখে রাখো। হাইপার কনজুগেশনের থ্রুতে স্টেবিলিটি পাবে। এবার হাইপার কনজুগেশনটা কি, আচ্ছা হাইপার কনজুগেশন জানতে গেলে দেখো এই ফরম্যাটটাকে এবার লিখছি এখানে, CH3টাকে সি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, নেক্সট দেখো এখানে এই কার্বনের সাথে 3 হাইড্রোজেন রয়েছে। এবার দেন কি করলাম, আমি কার্বন হাইড্রোজেন এই বন্ডটাকে আমি হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ করলাম। হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ করলে কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাহলে কার্বনের উপর কি আসবে, এই কার্বনের উপর নেগেটিভ চার্জ, এই হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জটা আসবে। দেখো সেটা করলাম আমি, নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। দেন এই কার্বনটা কি করবে, নেগেটিভ চার্জটা কি করবে, এই কার্বনকে ডোনেট করবে, ইটসেলফ কি করবে, একটা ডবল বন্ড ফর্ম করবে। তাহলে কি হবে দেখো এখানে সি, এটার সাথে CH3 অ্যাটাচ রয়েছে, দেন CH3 কার্বন কার্বন ডবল বন্ড হাইড্রোজেন হাইড্রোজেন, তখন কার্বনের এই হাইড্রোজেনের উপর একটা প্লাস চার্জ আসবে। দেখো ইন্টারেস্টিং জিনিস, পজিটিভ চার্জটা ছিল এই কার্বনের উপর, এসেছে কার উপরে বলো তো, হাইড্রোজেনের উপর, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি হয়, কোন একটা কার্বনের উপর পজিটিভ চার্জ অর ফ্রি রেডিক্যাল মিনস ওই 1 ইলেকট্রন পিসিস, পজিটিভ চার্জ অর 1 ইলেকট্রন পিসিস দ্যাট ইজ দ্য ফ্রি রেডিক্যালের চার্জটা কি হবে, অ্যাডজাস্ট যেই কার্বনে রিসাইড করবে তার ঠিক অ্যাডজাসেন্ট কার্বনের হাইড্রোজেনের থ্রুতে স্প্রেড করবে। এই কনসেপ্টটাকে কি বলা হয়, হাইপার কনজুগেশন।
এই স্ট্রাকচার গুলোকে কি বলবো না হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। ওকে, এই স্প্রেডের নাম্বারটা যত বাড়বে তার স্টেবিলিটি তত হাই আসবে। তাহলে এখানে তোমার তাহলে টার্গেট কি হবে সবসময় তোমার না যেই কার্বনের উপর চার্জটা থাকবে সেই কার্বনের ঠিক অ্যাডজেসেন্ট কার্বনের হাইড্রোজেনটাকে কাউন্ট করে নেবে। নাম্বার অফ হাইড্রোজেন যতগুলো থাকবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার ততগুলোই হবে। তুমি দেখো তাহলে এটা 3 ডিগ্রি নিয়েছিলাম, অ্যাডজেসেন্ট কার্বন 1 2 3, তাহলে অ্যাডজেসেন্ট কার্বনের হাইড্রোজেন কতগুলো রয়েছে, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, তাহলে 9 হাইড্রোজেন রয়েছে। তাহলে পজিটিভ চার্জটা কি হবে অ্যাকচুয়ালি 9 হইতে স্প্রেড করবে, তাহলে 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো ইন কেস হবে 3 ডিগ্রি। ইন কেস হবে 3 ডিগ্রি লিখি কার্বন 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। ওকে, এটা একটা ইনফরমেশন লিখলাম। নেক্সট চলে আসবো ইন কেস অফ 2 ডিগ্রি। তাহলে হাইপার কনজুগেশনের কনসেপ্টটা কি বললাম, যেই কার্বনের উপর চার্জটা ক্যারি করবে তার ঠিক অ্যাডজেসেন্ট কার্বনে তোমরা কি করবে হাইড্রোজেনটা কাউন্ট করে নেবে। নাম্বার অফ হাইড্রোজেন যতগুলো থাকবে অ্যাডজেসেন্ট কার্বনে ততগুলোই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার ফর্ম করবে। এখানে টোটাল 9 অ্যাডজেসেন্ট কার্বনে 9 হাইড্রোজেন রয়েছে, 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এর কার্বনটা কত ডিগ্রি ছিল 3 ডিগ্রি। নেক্সট চলে আসবো 2 ডিগ্রি। CH3 CH3 এটা 2 ডিগ্রি কার্বন। কেন না এই কার্বন অ্যাডজাসেন্ট 2 কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই কার্বন ডিগ্রিটা কি আসবে 2 ডিগ্রি। দেন টার্গেট কি হবে আমার, যেই কার্বনের উপর চার্জটা ক্যারি করবে তার ঠিক অ্যাডজাসেন্ট কার্বনের হাইড্রোজেন কাউন্ট করবো। তাহলে দুটো অ্যাডজাসেন্ট কার্বন রয়েছে, আর অ্যাডজাসেন্ট কার্বন হাইড্রোজেন কতগুলো রয়েছে এখানে 3টে, এখানে 3টে টোটাল 6 হাইড্রোজেন রয়েছে। তাহলে 6 হাইপার কনজুগেশন ফর্ম করবে ইন কেস হবে 2 ডিগ্রি কার্বন অ্যাটম। ওকে, নেক্সট চলে আসবো 1 ডিগ্রি। দেখো 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি কার্বন কার্বোক্যাটায়ন অ্যাডজেসেন্ট অনলি 1 কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে। তাহলে এটা অ্যাডজেসেন্ট কার্বন, এটা কতগুলো হাইড্রোজেন রয়েছে এখানে 3, তাহলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কতগুলো ফর্ম করবে অফকোর্স এখানে 3। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখো আমি বলেছিলাম স্টেপ ডবল স্টেপ রিঅ্যাকশন, স্টেপ 1 এ কার্বোক্যাটায়নটা ফর্ম করবে তাই না। স্টেপ 1 এ যদি কার্বোক্যাটায়নটা ফর্ম করে আফটার লিভিং গ্রুপ লিভ করার পর ইন কেস হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি। ইন কেস হবে 2 ডিগ্রি 6 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। ইন কেস হবে 1 ডিগ্রি 3 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেয়েছি। তাহলে কোন কার্বোক্যাটায়নের মোট স্টেবিলিটি পাবে, যেখানে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হাই কোথায় রয়েছে 3 ডিগ্রি। ওই জন্য 3 ডিগ্রির ক্ষেত্রে কি হয় রিঅ্যাকশনটা সবথেকে হাইয়েস্ট রেটে হয়। দেখো সেটাই লিখেছি রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি লিস্ট উইল বি দ্য মিথাইল গ্রুপ। ওকে, তাহলে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটা এখানে হাইয়েস্ট রয়েছে বলে এখানে স্টেবিলিটি সবথেকে হাইয়েস্ট, রিঅ্যাক্টিভিটিটা সবথেকে এখানে হাইয়েস্ট রয়েছে। ওকে, দেখো নেক্সট পয়েন্টটা দেখো পয়েন্ট নাম্বার 8 নাম্বার অফ স্টেপ। আচ্ছা নাম্বার অফ স্টেপ রয়েছে এখানে ডবল স্টেপ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা ডবল স্টেপ রিঅ্যাকশন আগে বলেছিলাম। আউট অফ ডবল স্টেপ, স্টেপ 1 এ কি হয় বললাম না লিভিং গ্রুপটা ইটসেলফ লিভ করবে, দেন কি করবে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে স্টেপ 1 এ। আর স্টেপ নাম্বার 2 তে কি আসবে না নিউক্লিওফিলিক অ্যাটাক টেক প্লেস হবে টু দ্য সাবস্ট্রেট কার্বন অ্যাটম ফ্রম দ্য বোথ সাইড অফ দিস কার্বোক্যাটায়ন। ওকে, আগে স্টেপ 1টা নিয়ে ডিসকাস করে দেখো। স্টেপ 1 এ লিভিং গ্রুপটা ইটসেলফ লিভ করেছে অটোমেটিক্যালি টু ফর্ম দ্য কার্বোক্যাটায়ন। দেন দেখো এই যে লিভিং গ্রুপটা ইটসেলফ যে লিভ করেছে স্টেপ 1 এ এটা কিন্তু স্লো স্টেপ। ওকে, দেন দেখো তাহলে এটা কি হচ্ছে ডবল স্টেপে হচ্ছে। আচ্ছা মনে রাখবে কোন একটা স্পেসিফিক রিঅ্যাকশন যখন মাল্টিপল স্টেপে হয় দেন ওই রিঅ্যাকশনটার যে স্টেপটা স্লো হয় রিঅ্যাকশনের রেট কি করে সেই স্টেপের উপর ডিপেন্ড করে। তো স্টেপ 1টা কি রয়েছে এটা স্লো স্টেপ বললাম, তাহলে রিঅ্যাকশন রেট কার উপর ডিপেন্ড করবে অফকোর্স স্টেপ 1 এর উপর ডিপেন্ড করবে। স্টেপ 1 এ কে রয়েছে অনলি সাবস্ট্রেট বিশিষ্ট রয়েছে, দ্যাটস ওয়াই রেট অফ দিস রিঅ্যাকশন ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট, যেটা আগে বলেছিলাম। লজিকটা ক্লিয়ার। তাহলে আরেকবার বলছি ইন কেস অফ এ মাল্টিপল স্টেপ রেট অফ দিস রিঅ্যাকশন ডিপেন্ডস আপন দ্য অনলি দ্য স্লো স্টেপ, যে স্টেপটা স্লো হবে সেই স্টেপের উপর ডিপেন্ড করে। SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় স্টেপ 1টা কি হয় স্লো স্টেপ,
তাহলে রিঅ্যাকশন রেটটা কার উপর ডিপেন্ড করবে, স্টেপ 1 এর উপর ডিপেন্ড করবে। ওই যেটাকে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ, RDF RDS। ওকে, দেখো সেটা লিখেছি পয়েন্ট নাম্বার 11 এ। দেখো এখানে, সরি 12 এ দেখো RDS মানে রেট ডিটারমিনিং স্টেপ কার উপর ডিপেন্ড করে, স্টেপ নাম্বার 1 বিং দ্য স্লোয়েস্ট স্টেপ। ওকে, নেক্সট দেখো এখানে বললাম যে লিভিং গ্রুপটা লিভ করে কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে। এই যে লিভিং গ্রুপটা লিভ করেছে, এই লিভিং গ্রুপটা ইটসেলফ লিভ করেছে। দেন আমি কি করলাম, এখানে একটা ক্যাটালিস্ট ইউজ করলাম। ক্যাটালিস্ট ইউজ করলে এটা কি ইম্প্যাক্ট হয় দেখো। আমি এখানে ইউজ করলাম, এই যে এটা সাবস্ট্রেট স্পিসিস, এখানে ক্লোরিনটা লিভ করেছে। ওকে, দেখো নিচে লিখলাম এটা CH3 ক্লোরিনের উপর কি রয়েছে, লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন। আমি এখানে কি করলাম, AlCl3 একটা ক্যাটালিস্ট ইউজ করলাম, AlCl3। AlCl3 কি না, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। ওকে, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। দেন দেখো এখানে ক্লোরিনের উপর এক্সেস ইলেকট্রন রয়েছে। এই ক্লোরিন কি করবে, তার লোন পেয়ার অফ ইলেকট্রন গুলোকে অ্যালুমিনিয়ামের অরবিটালে ডোনেট করবে। তাহলে ইলেকট্রন ডোনেশন টেক প্লেস ফ্রম ওয়ান সাইড, তাহলে এই বন্ডটা কি হবে, কোঅর্ডিনেট বন্ড হবে। যখন ক্লোরিনটা ইলেকট্রনটা ডোনেট করেছে, দেন আফটার ডোনেশন ক্লোরিনটা পার্সিয়ালি পজিটিভ চার্জ ফর্ম করবে আর অ্যালুমিনটা নেগেটিভ চার্জ ফর্ম করবে। ওকে, নেক্সট তোমরা মনে রাখবে যে পিসিস গুলো লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাদেরকে কি বলা হয়, লুইস অ্যাসিড হিসেবে ট্রিট করবো, যেটা তোমরা ক্লাস 11 এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়বে, আয়নিক ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে লোন পেয়ার অফ ইলেকট্রনটা কে অ্যাকসেপ্ট করেছে, অ্যালুমিনিয়াম। তাহলে AlCl3 একটা এখানে লুইস অ্যাসিড এটা ডোনেট করেছে, ক্লোরিনটা এটা লুইস বেস। তাহলে এখানে কি রয়েছে, পার্সিয়ালি পজিটিভ পার্সিয়ালি নেগেটিভ। তাহলে সলভেন্ট ফেজে যদি আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করি, আফটার দিস বন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করবে, লিভিং গ্রুপটাকে ইন্টেন্সিফাই করবে টু লিভ। অ্যাজ এ রেজাল্ট কি আসবে, ক্লোরিনটা যদি ইটসেলফ লিভ করতো, যে রেটে লিভ করতো, তোমার AlCl3 ইউজ করলে আরো রেটটাকে ইন্টেন্সিফাই করবে। দেন কি আসবে, এটা এই বন্ডটা ব্রেক হবে। বন্ড যদি ব্রেক হয় তাহলে কি ফর্ম করবে, এখানে CH3 C প্লাস AlCl4 মাইনাস ফর্ম করবে। ওকে, তাহলে ইন প্রেজেন্স অফ AlCl3 কার্বোক্যাটায়ন থেকে মানে এই সাবস্ট্রেট থেকে কি হচ্ছে, ক্লোরিনটাকে ইন্টেন্সিফাই করেছে টু লিভ। তাহলে কার্বোক্যাটায়নটা ইজিলি ফর্ম করেছে। সো আমরা এখান থেকে বলতে পারি, ইফ উই ইউজ দ্য ক্যাটালিস্ট that is the AlCl3 is a Lewis acid or Bronsted acid that intensify to leave the living group. As a result, rate of this reaction increases. তাহলে সেটা লিখেছি, impact of catalyst, catalyst কি করবে, catalyzed করবে to leave the living group। এখানে ক্যাটালিস্ট হিসেবে আমরা নরমালি কাকে ইউজ করব না, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মিন্স হ্যাভিং ভ্যাকেন্ট অরবিটাল দ্যাট অ্যাকসেপ্ট দ্য লোন পেয়ার অফ ইলেকট্রন ফ্রম দ্য সাবস্ট্রেট স্পিসিস অর লিভিং গ্রুপ। দেখো সেটা কি করছে, লুইস অ্যাসিড এখানে যেটা নিয়েছিলাম AlCl3 ইন্টেন্সিফাই করেছে ক্লোরিনকে লিভ করার জন্য। অ্যাজ এ রেজাল্ট কার্বোক্যাটায়নটা ইজিলি ফর্ম করেছে, রিঅ্যাকশনটা আরো ফাস্টার রেটে হবে, ইন্টেন্সিফাই করছে এখানে। অর ব্রনস্টেড অ্যাসিডও নিতে পারি, ব্রনস্টেড অ্যাসিডও তোমার আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়বে। ব্রনস্টেড অ্যাসিড মিন্স কি না, ডোনেট দ্য H+ আয়ন, এটাও কি করবে, তোমার ইন্টেন্সিফাই করবে লিভিং গ্রুপগুলোকে লিভ করার জন্য। সেগুলো লিখেছি দেখো, Ag+, AlCl3, ZnCl2 আর স্ট্রং অ্যাসিডও কি করবে, ইন্টেন্সিফাই করবে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে ক্যাটালিস্ট কি করে না, ওই লিভিং গ্রুপটাকে ইন্টেন্সিফাই করবে লিভ করার জন্য, অ্যাজ এ রেজাল্ট রেট অফ দিস রিঅ্যাকশন ইনক্রিজেস। ওকে, নেক্সট দেখো লিখলাম পোলারিটি। পোলারিটির কি ইম্প্যাক্ট রয়েছে। আচ্ছা, পোলারিটির ইম্প্যাক্ট করার আগে পোলার আর নন পোলার সলভেন্টের কনসেপ্টটা বলি। ওকে, আচ্ছা, পোলার আর নন পোলার ক্লাস 11 এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার তোমরা পড়বে, একটা কনসেপ্ট বলি। পোলার মিন্স কোন একটা স্পেসিফিক কম্পাউন্ডের যখন তোমার এক্সিস্টেন্স অফ ডাইপোল মুভমেন্ট যদি এক্সিস্ট করে, তখন সেই কম্পাউন্ডটাকে বলবো পোলার। আর ডাইপোল মুভমেন্টটা কি, রেজাল্টেন্ট বন্ডের ডাইরেকশন এক্সিস্ট করবে। ওকে, যেমন একটা এক্সাম্পল নিলাম এখানে আমি, HCl out of hydrogen and chlorine, which is more electronegative species, of course chlorine, so bonded electron shifted towards the ক্লোরিন। তাহলে বন্ডেড ইলেকট্রন যদি ক্লোরিনের দিকে শিফট করে, তাহলে ইলেকট্রন গুলো মোর কনডেন্স ফেজে কোথায় থাকবে, ক্লোরিন। তাহলে ক্লোরিনটা কি হবে, ইন বন্ডেড ফেজ নেগেটিভ, হাইড্রোজেনটা ইন বন্ডেড ফেজ পজিটিভ। তাহলে এক্সিস্টেন্স অফ ডাইপোল মুভমেন্ট, এখানে ডাইপোল মুভমেন্ট এক্সিস্ট করেছে, সো দিস কম্পাউন্ড উইল বি দ্য পোলার। নেক্সট আমি নিলাম এগেন ওয়াটার মলিকুল। In case of a water molecule, oxygen is more electronegative, so this bond
electron shifted towards the oxygen, this shifted towards the oxygen. As a result, two bonded direction টা কি থাকবে, upward direction, resultant bond direction exist করেছে, তাহলে ইলেকট্রন গুলো মোর কনডেন্স কোথায় রয়েছে, towards oxygen, এটা মোর নেগেটিভ, এটা পজিটিভ, এটা কি রয়েছে ডেল পজিটিভ। like presence of or existence of dipole moment of a compound, okay, this compound is known as a polar compound. Non polar means ki having no dipole moment existence, dipole moment exist করবে না, সেটা non polar compound। যেমন non polar compound একটা এক্সাম্পল নিচ্ছি আমি, CCl4 নিলাম, কার্বন টেট্রা ক্লোরাইড, তাহলে CCl Cl Cl Cl, like chlorine is more electronegative than carbon, so this bonded direction towards the chlorine, 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 the three direction the resultant downward direction, এটা upward direction, so cancel each other, যখন cancel করবে then having no existence of dipole moment, so this compound will be the non-polar compound, non-polar, okay। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট কি পড়লাম, পোলার কম্পাউন্ড ক্যারি দ্য স্পেসিফিক চার্জ এন্ড নন পোলার কম্পাউন্ড হ্যাভিং নো ক্যারি দ্য চার্জ, মানে চার্জ ক্যারি করবে না, বাট পোলার কম্পাউন্ডটা চার্জটা ক্যারি করবে, কনসেপ্ট ক্লিয়ার। দেন আমি বললাম এই রিঅ্যাকশনটা মোর ফাস্টার হবে ইন পোলার সলভেন্ট। তাহলে স্টেপ 1 এ কি বলেছিলাম, কার্বোক্যাটায়নটা ফর্ম করবে। স্টেপ 1 এ যদি কার্বোক্যাটায়নটা ফর্ম করে এখানে, তাহলে কি ফর্ম করেছিল এখানে, CH3 3 টার্ড বিউটাইল ফর্ম করেছে, কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে। দেন আমি কি করলাম, এখানে পোলার সলভেন্ট, অ্যাজ এ পোলার সলভেন্ট ওয়াটার মলিকুল নিলাম, ওয়াটার OH2। ইন কেস অফ এ ওয়াটার মলিকুল, ওয়াটার ইজ দ্য পোলার, তাহলে অক্সিজেনের উপর কি হবে, একটা নেগেটিভ চার্জ কনডেন্স ফর্মেটে থাকবে নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভটা অ্যাকচুয়ালি কি করছে, সলভেন্টটা অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়নকে কি করছে, একটা ইলেকট্রনিক অ্যাট্রাকশনের থ্রুতে স্টেবিলাইজ করছে ইন সলভেন্ট ফেজ, তাই না। স্টেবিলাইজ করার জন্য কি করছে, একটা লিভিং গ্রুপটা লিভ করার পর যে কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে সেটা সলভেন্টটা স্টেবিলাইজ করছে ইলেকট্রনিক অ্যাট্রাকশনের থ্রুতে, ওকে। দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন মোর ফেভার ইন পোলার সলভেন্ট। দেখো সেটা লিখেছি, পোলারিটি ফেভার বাই দ্য সলভেন্ট অফ দ্য হাই পোলারিটি, পয়েন্ট নাম্বার 10 এ রয়েছে। আচ্ছা, রেট ডিটারমিনিং ফ্যাক্টরটা কি, দেখো এখানে রিঅ্যাকশন রেট ডিটারমিনিং ফ্যাক্টর। আচ্ছা, স্টেপ 1 এ কি বললাম, কার্বোক্যাটায়নটা ফর্ম করবে আফটার লিভিং গ্রুপ অটোমেটিকলি লিভ, তাহলে কার্বোক্যাটায়নটা এখানে ফর্ম করেছে। এটার ক্ষেত্রে যদি এক্সাম্পল বলি, এখানে টার্ড বিউটাইল ক্যাটায়নটা ফর্ম করেছে। আচ্ছা, তোমরা তো একটু আগে বলতে পারতে কোশ্চিন স্যার যে এখানে লিভিং গ্রুপটা যে ইটসেলফ লিভ করেছে, সলভেন্ট ফেজে যে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে আফটার লিভিং গ্রুপ লিভ, এই কার্বোক্যাটায়নটা কি এক্সট্রা কোনো স্টেবিলিটি পাচ্ছে? হ্যাঁ, অফকোর্স স্টেবিলিটি পাচ্ছে, নাহলে কি কখনো লিভিং গ্রুপটা লিভ করে? আফটার লিভিং গ্রুপ লিভ করার পর যে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পায়, সেই কার্বোক্যাটায়নটা আইদার হাইপার কনজুগেশন অর ইন্ডাকটিভ এফেক্ট অর রেজোনেন্স এফেক্ট, এই ইলেকট্রনিক যে এফেক্ট গুলো আছে, ইলেকট্রনিক এফেক্টের থ্রুতে স্টেবিলিটি পাচ্ছে বলে কি করছে না, লিভিং গ্রুপটা ইটসেলফ লিভ করছে। যেমন এইটার ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে, এটা 3 ডিগ্রি তো বলেছিলাম, এটা কার থ্রুতে স্টেবিলিটি পাচ্ছে, এখানে হাইপার কনজুগেশনের থ্রুতে স্টেবিলিটি পাচ্ছে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে রিঅ্যাকশনের রেট কি হয় না, স্টেপ 1 এ লিভিং গ্রুপটা লিভ করার পর যে কার্বোক্যাটায়নটা ফর্ম করে, এটা আইদার হাইপার কনজুগেশন অর রেজোনেন্স অর ইন্ডাকটিভ এফেক্টের থ্রুতে স্টেবিলিটি পায়। আর এটাই কি করছে তোমার স্টেপ 1 এ হচ্ছে, এটা লিভিং গ্রুপটা লিভ করছে স্টেপ 1 এ। আর স্টেপ 1টা কি বলেছিলাম, RDA স্টেপ, রেট ডিটারমিনিং ফ্যাক্টর, রেট ডিটারমিনিং স্টেপ। আর স্টেপ 1টাই এটা এক্সট্রা স্টেবিলিটি পাচ্ছে, ওই জন্য এই স্টেপটাকে বলা হয় কি রিঅ্যাকশন রেট ডিটারমিনিং ফ্যাক্টর, ওকে। Point number 11, by the electronic factor, the electronic factor are hyperconjugation, inductive effect or resonance effect। কেন এটা স্টেপ 1 এ এটা পারফর্ম হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ বা রেট ডিটারমিনিং ফ্যাক্টর। কারণ স্টেপ 1টা কি হচ্ছে, রেটটা ডিটারমাইন করেছে, কারণ স্টেপ 1টা স্লো স্টেপ। পয়েন্ট নাম্বার 11 এর এক্সপ্লেনেশন। নেক্সট দেখো পয়েন্ট নাম্বার 13 এ যেটা রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট। এটার ক্ষেত্রে কি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট টেক প্লেস। দেখো লিখেছি রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট টেক প্লেস। কেন রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট টেক প্লেস হবে দেখো। আচ্ছা, আমি একটা কার্বোক্যাটায়ন লিখলাম আফটার লিভিং গ্রুপ লিভ করার পর, এটা CH3 CH CH2,
এই কার্বনটা অ্যাডজেসেন্ট অনলি সিঙ্গেল কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাহলে বলতে পারি এই কার্বনটা অফকোর্স 1 ডিগ্রি কার্বন। ওকে, দেন এই কার্বনটার সাথে অ্যাডজেসেন্ট দেখো, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কতগুলো হবে? 2 হবে, তাহলে লিখে দিলাম এটার ক্ষেত্রে 2 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আমি বললাম রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট। রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট মিন্স মনে রাখবে না শিফটিং অফ গ্রুপ ফ্রম অ্যাডজেসেন্ট কার্বন। অ্যাডজেসেন্ট কার্বন থেকে যদি কোনো গ্রুপ শিফট হয়, দেন যে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে সেটা যদি বিফোর স্ট্রাকচারের থেকে মোর স্টেবিলিটি পায়, দেন এই শিফটিংটা হবে। আর শিফটিংটাকে বলা হয় কি? রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট। যেমন এটার ক্ষেত্রে দেখো, এটা 1 ডিগ্রি 2 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। নেক্সট আমি কি করলাম, এই হাইড্রোজেনটাকে এই পজিশন থেকে আমি এই পজিশনে জাস্ট শিফট করে দিলাম। শিফট করলে কি আসবে? পজিটিভ চার্জটা এই কার্বনে আসবে, হাইড্রোজেনটা এখানে আসবে। দেখো লিখলাম এটা CH3C প্লাস হাইড্রোজেন, এটা CH3 তে ট্রান্সফর্ম হবে। ওকে, দেন দেখো এই কার্বোক্যাটায়নটার অফকোর্স 2 ডিগ্রি দেখো অ্যাডজেসেন্ট 1 2 দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রিতে ট্রান্সফর্ম হয়েছে। বিফোর ছিল 1 ডিগ্রি, আফটার 2 ডিগ্রি, আফটার শিফটিং দ্য হাইড্রোজেন অ্যাটম। দেন দেখো এটা হাইপার কনজুগেশন, অ্যাডজেসেন্ট এখানে এই কার্বন এখানে 3 হাইড্রোজেন টোটাল 6 হাইড্রোজেন। তাহলে কি করছে? আফটার গ্রুপ শিফট হওয়ার পর কি করছে? স্টেবিলিটিটা ইনক্রিজ করেছে। কনসেপ্টটা ক্লিয়ার? ব্যাস, এটাকে বলা হয় কি? শিফট রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অনলি টেক প্লেস হোয়েন আফটার শিফটিং দ্য গ্রুপ দ্য কার্বোক্যাটায়ন ফর্ম হুইচ ইজ মোর স্টেবল দ্যান দ্য বিফোর। ওকে, আর এই শিফটিংটা টেক প্লেস হবে তোমার SN1 রিঅ্যাকশন। ওকে, এবার তোমার কেন হচ্ছে না, SN1 রিঅ্যাকশন তো এট ফার্স্ট কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে, তাই না? কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাবে, দেন স্টেপ 2 তে কি হয়? নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, তাই তো? এটা কি করছে? শিফটিং এর একটা কি রয়েছে? পসিবিলিটি রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্টের একটা পসিবিলিটি রয়েছে, দ্যাটস ওয়াই কি করছে? শিফটিং ও রিঅ্যারেঞ্জমেন্টটা টেক প্লেস হচ্ছে। এটা তোমার কি? রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট, যেটা লিখলাম এখানে। ওকে, আর এখানে কি হচ্ছে দেখো না, তোমার 1 ডিগ্রিটা 2 ডিগ্রিতে ট্রান্সফর্ম হয়েছে, তো এটা ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, নেক্সট পয়েন্ট যেটা ডিসকাস করব, দেখো নেক্সট যে পয়েন্টে রয়েছে পয়েন্ট নাম্বার 14 কি বলেছে? স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিওকেমিস্ট্রিতে কি লিখেছি দেখো এখানে, ইনভার্সন অ্যান্ড রিটেনশন টেক প্লেস, দ্যাট ইজ দ্য রেসিমাইজেশন টেক প্লেস। ওকে, এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল, এটা একটু ভালো করে দেখবে, আমি এক্সপ্লেন করছি বোথ কম্পিটিটিভ এক্সাম এন্ড স্কুল এক্সামের জন্য। ওকে, ইনভার্সন আর রিটেনশন টেক প্লেস হবে। আচ্ছা, এই যে এখানে বলেছে ইনভার্সন রিটেনশনের পর একটা কনসেপ্ট বলে রাখি দেখো, ক্লাস 11 এ জিওসি তে তোমাদেরকে আমি ডিটেইলসে ডিসকাস করব না। আইসোমার, এই যে স্টিরিওকেমিস্ট্রির আন্ডারে আইসোমার একটা পার্ট পাবে। আইসোমারটা কি না, যখন দুটো কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে বাট তাদের কি থাকবে? বন্ডিং কানেক্টিভিটি, 3D রিপ্রেজেন্টেশন, বন্ড অ্যাঙ্গেল যখন ডিফারেন্ট হবে, তখন দেন দে আর নোন অ্যাজ এ আইসোমার। এই আইসোমারের কি আমরা দুটো টাইপে মেনলি ডিভাইড করি ইনিশিয়ালি, একটা রয়েছে স্ট্রাকচারাল আইসোমার, নেক্সট কি রয়েছে? স্টিরিও আইসোমার। এগেন আবার স্টিরিও আইসোমারকে 3 টাইপের ডিভিশন রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে জিওমেট্রিক্যাল আইসোমার, সেকেন্ড রয়েছে কনফিগারেশনাল আইসোমার, থার্ড নাম্বারে রয়েছে কনফর্মেশনাল আইসোমার। এখানে যে কনসেপ্টটা লাগবে স্টিরিও আইসোমারের আন্ডারে, সেটা তোমার কনফিগারেশনাল আইসোমার। কনফিগারেশনাল আইসোমারের ক্ষেত্রে কি হয় না, বোথ কম্পাউন্ড, 2 কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় না, কেমিক্যাল ফর্মুলা সেম বাট তাদের 3D রিপ্রেজেন্টেশন অফ 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে, দেন দে আর নোন অ্যাজ এ কনফিগারেশনাল আইসোমার। এই কনসেপ্টটা কিন্তু এখানে লাগবে, দেখে রাখবে, ডিটেলসে বলছি পরে। আচ্ছা, নেক্সট এখানে ইনফরমেশনটা কি বলেছিলাম না, এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি ডবল স্টেপে হয়। স্টেপ 1 এ বলেছিলাম কি না, লিভিং গ্রুপটা লিভ অটোমেটিক্যালি টু ফর্ম দা কার্বোক্যাটায়ন। ওকে, দেখো সেটা করেছে, কার্বোক্যাটায়নটা ফর্ম করেছে। নেক্সট এটা বলেছিলাম এই লিভিং গ্রুপটা লিভ করার পর এই স্টেপটা বলেছিলাম স্লো স্টেপ। দেন কি বলেছিলাম না, কোন একটা স্পেসিফিক রিঅ্যাকশন যখন মাল্টিপল স্টেপে হয়, দেন যে স্টেপটা স্লো হয় রিঅ্যাকশন রেটটা অ্যাকচুয়ালি সেই স্টেপের উপর ডিপেন্ড করে। তাহলে রিঅ্যাকশনে অ্যাকচুয়ালি কি হয় না, স্টেপ 1টা স্লো, তাই তো? তাহলে রিঅ্যাকশন রেটটা কি করবে? স্টেপ 1 এর উপর ডিপেন্ড করবে। দেখো সেটা লিখেছি, রিঅ্যাকশনের রেট আর ইকুয়াল টু কে ইনটু কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট। অনলি সাবস্ট্রেটের পিসিসটা রয়েছে এখানে, এবার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর মেনলি ডিপেন্ড করে। এবার কনসেপ্টটা ক্লিয়ার তো? প্রথমে বলেছিলাম নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে না, অনলি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। কেন? এখানে তো নিউক্লিওফাইল তো নেই কোথাও, অনলি তো সাবস্ট্রেট রয়েছে, নিউক্লিওফাইল তো আসছে না কোথাও। আবার এই স্টেপটা স্লো, বুঝলেন? সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করেছে। ওকে,
দেন কি বলেছিলাম স্টেপ নাম্বার 2 তে না নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে কোথায় না কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে, এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে ফ্রম বোথ সাইড অফ দিস কার্বোক্যাটায়ন। ওকে, SN2 লাস্ট ভিডিওতে বলেছিলাম SN2 তে লিভিং নিউক্লিওফাইলটা লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অ্যাটাক করে, বাট SN1 এ বোথ সাইড অফ দ্য কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে। ইন্টারেস্টিং জিনিস ইনফরমেশন দেখবে। দেখো এখানে কি কনসেপ্ট লাগবে বলেছিলাম স্টিরিওকেমিস্ট্রির আন্ডারে কনফিগারেশনাল আইসোমারের কনসেপ্ট লাগবে। আর কনফিগারেশনাল আইসোমার কি বলেছিলাম 3D ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হবে, মানে 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনটা জাস্ট ডিফারেন্ট হবে, বাট দেয়ার বন্ডিং কানেক্টিভিটি বন্ড অ্যাঙ্গেল উইল বি দ্য সেম। তাহলে দেখো এখানে আমি এই কার্বোক্যাটায়ন যেটা ফর্ম করেছে টার্ট বিউটাইল কার্বোক্যাটায়ন, এটাকে 3D ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছি। এই যে প্লেন এই বন্ডটাকে বলা হয় প্লেনের বন্ড, যেটা সলিড ফরম্যাটে থাকবে সেটাকে বলা হয় অ্যাবাভ দ্য প্লেন, যেটা ডটেড ফরম্যাটে থাকবে সেটাকে বিলো দ্য প্লেন। ওকে, নেক্সট এই যে কার্বন যে অ্যাটম গুলো নিয়েছি 3 কার্বন অ্যাটম, কিন্তু এখানে আমি সেম কার্বন অ্যাটম নিয়েছি, সরি ডিফারেন্ট কার্বন অ্যাটম নিয়েছি, এই 3টে কার্বন অ্যাটম কিন্তু ডিফারেন্ট নিয়েছি অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট দেখো নিউক্লিওফাইলটা কে রয়েছে এখানে OH মাইনাস রয়েছে। দেখো এটার ক্ষেত্রে আমি বলেছি এই কার্বোক্যাটায়নটা এখানে একটা ইনফরমেশন আছে, ধরে নিলাম এই কার্বোক্যাটায়নটা ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করেছে। ডিউ টু দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেশন এটাকে আমি সাপোজ প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওকে, তাহলে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করেছি এই কার্বোক্যাটায়নটা ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করেছে। নেক্সট এই নিউক্লিওফাইল যেটা রয়েছে OH মাইনাস, এই কার্বোক্যাটায়নের বোথ সাইড থেকে অ্যাটাক করার পসিবিলিটি রয়েছে। আমি এই সাইডটাকে ফ্রন্ট সাইড কনসিডার করলাম, এটাকে আমি ব্যাক সাইড কনসিডার করলাম, বোথ সাইড পসিবিলিটি রয়েছে। দেন দেখলাম ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করার পর এই নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নের যে রিপ্রেজেন্টেশন আছে বন্ড গুলো সলিডেড ফর্মটা তোমার সলিডেড বন্ডটা কিন্তু রেড কালারের নিয়েছি, ব্লু কালারের বন্ড ডটেড ফর্মটাকে ব্লু কালারের নিয়েছি। দেখো এখানে প্রোডাক্টে যখন ফ্রন্ট সাইড থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করেছে প্রোডাক্টে দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেম রয়েছে। CH3 দেখো এটা রেড কালারটা, এটা অ্যাবাভ দ্য প্লেন ছিল, ডটেড যেটা রয়েছে বিলো দ্য প্লেন, আর তোমার প্লেনের বনে এটা ওয়েস্টটা, তাহলে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন কোনো চেঞ্জ হচ্ছে না, কখন যখন ফ্রন্ট সাইড থেকে তোমার নিউক্লিওফিলিকটা অ্যাটাক করছে। ওকে, নেক্সট দেখো নেক্সট ইনফরমেশন দেখো, তাহলে এটার ক্ষেত্রে তোমার ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করেছে প্লাস, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করবে প্রোডাক্টটা, তাহলে সেম দুটোর ক্ষেত্রে কি রয়েছে কনফিগারেশন সেম, এই সেম কনফিগারেশন হলে এটাকে বলা হয় কি রিটেনশন অফ কনফিগারেশন টেক প্লেস। কনসেপ্টটা ক্লিয়ার? নেক্সট দেখো এবার নিউক্লিওফাইলটা এবার ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে, যেই ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে দেখলাম অ্যাবাভ দ্য প্লেনে কে রয়েছে এখানে রেড কালার, ডটেড ফর্মটা কে রয়েছে ব্লুটা কিসে রয়েছে বিলো দ্য প্লেন। দেখো এখানে জাস্ট এক্সচেঞ্জ হয়ে গেছে, ব্লুটা কি ছিল এখানে ডটেড ফরম্যাটে যেটা বিলো দ্য প্লেন, দেখো ব্লুটা সলিড ফরম্যাটে ট্রান্সফার হয়েছে অ্যাবাভ দ্য প্লেন। রেড কালারটা কি ছিল এখানে অ্যাবাভ দ্য প্লেন, এটা দেখো রেডটা ডটেডে ট্রান্সফার হয়েছে বিলো দ্য প্লেনে ট্রান্সফার হয়েছে। আর নিউক্লিওফাইলটা কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাহলে ব্যাক সাইড থেকে অ্যাটাক করার জন্য দেখলাম তাদের 3D রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করে দ্যাট ইজ দ্য প্লাস, তাহলে প্রোডাক্ট অফ কি হবে অফকোর্স মাইনাস হবে, তাহলে বোথ হ্যাভিং ডিফারেন্ট কনফিগারেশন এক্সচেঞ্জ হয়েছে, এটাকে বলা হয় কি ইনভার্সন অফ কনফিগারেশন। ওকে, তাহলে ইনভার্সন অফ কনফিগারেশন কখন টেক প্লেস হবে যখন নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নের ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, রিটেনশন অফ কনফিগারেশন কখন টেক প্লেস হবে যখন নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নের ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করবে। ওকে, তাহলে একটা 50-50 চান্স রয়েছে তাই না, কেন বোথ পসিবিলিটি রয়েছে এখানে 50-50 চান্স। ওকে, তাহলে 50% ইনভার্সন আর 50% এখানে কি রয়েছে রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে। আচ্ছা, এটা যে ইনভার্সন হয়েছে দেখো এটা একটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই ব্ল্যাক কালারের পেনটাকে আমি কি করলাম প্লেনে রাখলাম, এটা প্লেনে রেখেছি, আমার কিন্তু এটা হাতটা কিন্তু তোমার কার্বন অ্যাটম। দেন আমি কি করলাম এই রেড কালারের পেনটাকে আমি অ্যাবাভ দ্য প্লেনে রেখেছি, আর ব্লু কালারের পেনটাকে কিন্তু আমি বিলো দ্য প্লেনে রেখেছি, এভাবে রয়েছে কিন্তু। ওকে, ব্ল্যাক কালারটা রয়েছে প্লেনে, ব্লুটা রয়েছে বিলো দ্য প্লেন, রেডটা রয়েছে অ্যাবাভ দ্য প্লেন, এভাবে রয়েছে কিন্তু। আর এই সাইডে কিন্তু তোমার গ্রুপগুলো কি রয়েছে একটু টিল্টেড ওয়েতে রয়েছে, আর লিভিং গ্রুপটা কিন্তু এই সাইডে রয়েছে। ওকে, দেন আমি কি করলাম এই সাইডটাকে ফ্রন্ট সাইড কনসিডার করলাম, দেখো ভালো করে এই সাইডটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড। এই লিভিং গ্রুপ স্টেপ 1 কি হবে লিভিং গ্রুপটা ইটসেলফ লিভ করবে, লিভিং গ্রুপটা যদি এখান থেকে লিভ করে তাহলে কি আসবে এটা এই সাইড থেকে তোমার কি করে নিউক্লিওফাইলটা অ্যাটাচড হবে,
এটা ফ্রন্ট সাইড। তাহলে নিউক্লিওফাইলটা কি একটা ইলেকট্রন রিলিজ সেন্টার। তাহলে এই গ্রুপের সাথে নিউক্লিওফাইলের সাথে এই গ্রুপগুলো কি হচ্ছে, এত একটা স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক হিন্ডেন্স ফিল করছে না। ফিল না করার জন্য কি রয়েছে না, এটার ক্ষেত্রে ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করলে সেম স্ট্রাকচারটা রিয়াক্ট্যান্টের যে স্ট্রাকচার প্রোডাক্টের ক্ষেত্রে সেমটাই পাচ্ছি, ওই জন্য রিটেনশন অফ কনফিগারেশনটা টেক প্লেস হচ্ছে। দেন আমি কি করলাম, এই সাইডটা ব্যাক সাইড হিসেবে কনসিডার করেছি। তাহলে ব্যাক সাইড থেকে যখন অ্যাটাক করেছে তাহলে এটা এই সাইড তো টিল্টেড রয়েছে, নিউক্লিওফাইলের ইলেকট্রন ক্লাউডের সাথে কি করেছে, এই গ্রুপগুলোর একটা রিপালসিভ ফোর্স ক্রিয়েট করছে। ডিউ টু দিস রিপালশন অর ইলেকট্রনিক রিপালশন, দেন কি আসবে, এই গ্রুপগুলো তাদের রোটেট করবে রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য। প্লেন বন্ডটাকে প্লেনে রেখে, ব্ল্যাকের বন্ডটা প্লেনে রয়েছে, ব্ল্যাক পেনটা প্লেনে রয়েছে, এটাকে আমি অ্যাক্সিস হিসেবে কনসিডার করে দেখবে ব্লুটা অ্যাবাবে ট্রান্সফর্ম হবে আর রেডটা কিসে ট্রান্সফর্ম হবে, ব্লুতে ট্রান্সফর্ম হবে। টোটালটা কি হয়েছে, ব্লু আর ব্ল্যাক 180 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করেছে না, তাই না? এটা কিন্তু অ্যাক্সিস হিসেবে কনসিডার করেছি। দেন নিউক্লিওফাইলটা জাস্ট এখানে অ্যাটাচড হবে, টোটালটা কিন্তু এখানে রিভার্স হয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এটাকে কি বলা হয় কি, ইনভার্সন। আর এই ইনভার্সনটা কখন হচ্ছে, যখন ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়েছে, যে কনসেপ্টটা বললাম। ওকে, তাহলে 50-50 চান্স রয়েছে। দেন দেখো এই যে দুটো কম্পাউন্ড, এই টু কম্পাউন্ডের ক্ষেত্রে প্লেনের বন্ডটা কি করলাম, সিঙ্গেল ডাগার। আর CH3 যেটা রয়েছে এখানে রেড কালার ডটেড ফরম্যাটে রয়েছে, এটা বিলো দ্য প্লেন ডবল ডাগার। আর এখানে সলিড ফর্মে যেটা রয়েছে ব্লু কালারটা, এটা ট্রিপল ডাগার ফরম্যাটে করলাম। তাহলে এখানে দেখো অ্যাবাবের বন্ডটা সলিড যেটা ফরম্যাটে ছিল ব্লু কালার, সেটা কিসে ট্রান্সফার হয়েছে, বিলোতে ট্রান্সফার হয়েছে। রেড কালারের যে বন্ডটা ডবল ডাগার বিলোতে ছিল, দেখো এখানে অ্যাবাবে ট্রান্সফার হয়েছে। আর প্লেনের বলটা প্লেনে রয়েছে, তাহলে কি করছে, একটা টোটালি রিভার্স রয়েছে। তাহলে এই কম্পাউন্ডটা কি অ্যাকচুয়ালি একটা মিররের মতো রিলেশন না, যেটা মিরর ইমেজ নেই, তাহলে কি আসবে, অ্যাবাবটা এটা অ্যাবাব, এটা ব্লু বিলোতে ট্রান্সফার হবে, এটা তোমার বিলোতে রয়েছে, এটা অ্যাবাবে ট্রান্সফার হবে। টু কম্পাউন্ড কি রয়েছে, একটা মিরর ইমেজ রিলেশন। দেন এই কম্পাউন্ডে কার্বন অ্যাটম গুলো যদি ডিফারেন্ট কার্বন অ্যাটম নেই, তাহলে মিরর ইমেজ যখন রিলেশন হয় দুটো কম্পাউন্ডের মধ্যে, তখন সেই রিলেশনটাকে বলা হয় কি, এনানসিওমার। তাহলে এনানসিওমারটা কি, এনানসিওমার ইজ দ্য টু কম্পাউন্ড হ্যাভিং মিরর ইমেজ রিলেশন বাট নট সুপার ইম্পোজ। এটা কিন্তু সুপার ইম্পোজ করবে না, এই কার্বন অ্যাটম গুলো এখানে ডিফারেন্ট কার্বন অ্যাটম নিয়েছে। দেন এই কার্বন এগুলো কি রয়েছে, এই কম্পাউন্ড জাস্ট মিরর ইমেজ রিলেশন হচ্ছে, সুপার ইম্পোজ করছে না। যখন এই মিরর ইমেজ রিলেশন হবে তখন সেই কম্পাউন্ডটাকে কি বলবো, এনানসিওমার। ওকে, আর আরেকটা ইনফরমেশন দেখো এখানে, যেহেতু বোথ সাইড থেকে অ্যাটাক করেছে, নিউক্লিওফিলিক অ্যাটাক ফ্রম বোথ সাইড অফ দ্য কার্বোক্যাটম, তাহলে 50% ইনভার্সন আর 50% রিটেনশন পেয়েছি, তাহলে একটা মিক্সার পাচ্ছি না। এই মিক্সারটাকে কি বলা হয় কি, রেসিমাইজেশন বলা হয়। ওকে, মনে রাখবে রেসিমাইজেশনের কনসেপ্টটা। ওকে, তাহলে ভালো করে এই ইনফরমেশনটা খাতাতে তোমরা লিখে নিও, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যে পয়েন্টটা রয়েছে, এটা 14 নাম্বার পয়েন্টে ডিসকাস করলাম, স্টিরিওকেমিস্ট্রি যেটা বললাম। দেখো এটা ইনভার্সন আর রিটেনশন, দ্যাট ইজ দ্য রেসিমাইজেশন টেক প্লেস, এটা পয়েন্ট নাম্বার 14। নেক্সট যে পয়েন্টে রয়েছে তোমাদের 15 নাম্বার পয়েন্ট, সেটা কি রয়েছে, 15 নাম্বার পয়েন্টে এনার্জি ডায়াগ্রামটা কি, দেখো এখানে কি বলেছিলাম, স্টেপ 1টা কি, স্লো, এটা রিঅ্যাকশনের রেট আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটা কাইনেটিক এনার্জি। ওকে, এটা রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, এটা রিঅ্যাক্ট্যান্ট পিসিস, এটা প্রোডাক্ট পিসিস। রিঅ্যাকশনের স্টেপ 1টা কি, স্লো, আর স্টেপ 2টা কি হয়, ফাস্টার রেটে হয়। এটা এই পার্টটা তোমরা কেমিক্যাল কাইনেটিক্স এর ডিটেইলসে পাবে, জাস্ট এইটার জন্য একটু বলে রাখি, এটা কাইনেটিক এনার্জি, এটা রেট। স্টেপ 1টা তো স্লো, স্টেপ 1টা স্লো হওয়ার জন্য এটা কি হয়, অ্যাক্টিভেশন এনার্জিটা হাই হয়। তাহলে এটা স্টেপ 1 এর অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে TS1 ট্রানজিশন স্টেট 1, এটা স্টেপ 2 ট্রানজিশন স্টেট 2 আসবে, আর এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট স্টেজ। ওকে, আর এই যে ট্রানজিশন স্টেট 1 আর রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যেটা এনার্জি ডিফারেন্ট, এটাকে বলা হয় কি, রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভেশন এনার্জি, EA1। আর ট্রানজিশন স্টেট 2 আর প্রোডাক্টের এনার্জি ডিফারেন্সটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি অফ প্রোডাক্ট।
এই এনার্জি ডায়াগ্রামটা একটু দেখে নিও, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ডিটেলসে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারতে তোমরা পাবে। ওকে, এই টোটাল তোমাদের এখানে ডিসকাস করলাম, টোটাল 15 পয়েন্ট দেখে নিলাম। ওকে।